রাজনীতির সূচনাতেই স্বতন্ত্রভাবে পৌরসভার চেয়ারম্যান আর এবার অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মনোনয়ন নিয়ে বঙ্গভবনের পথে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাঝখানের পথটা শুধু পদ পদবীর পরিবর্তনের গল্প নয়, বরং দীর্ঘ রাজনৈতিক আন্দোলন, সংগ্রাম আর দলের কঠিন সময়ে দায়িত্ব কাঁধে তুলে নেয়ার। তরুণ বয়সে বামধারা দিয়ে যার রাজনীতি শুরু, তিনি এখন রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব নেয়ার পথে। শফিকুল হকের রিপোর্ট। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিছে প্রাণ। উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে জন্ম, ছাত্রজীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপর শিক্ষকতা। কিন্তু শ্রেণীকক্ষের এই জীবন বেশি দিন আটকে রাখতে পারেনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। ছাত্র জীবনেই রাজনীতিতে হাতেখড়ি হয় তার। ৬৯-এর গণ অভ্যুত্থানের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নেতৃত্বে ছিলেন মির্জা ফখরুল। ৮০-র দশকেই সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে নামেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হয়ে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে যোগ দেন বিএনপিতে। ১৯৯২ সালে দায়িত্ব পান ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির। এরপর ধাপে ধাপে জাতীয় রাজনীতিতে উত্থান। ২০০১ সালে ঠাকুরগাঁও ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব নেন কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব একে একে এসেছে তার কাঁধে। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব আর ২০১৬ সালে ভারমুক্ত হয়ে দায়িত্ব পান বিএনপি মহাসচিবের। পদ যত বড় হয়েছে, রাজনৈতিক পথ ততটা মসৃণ হয়নি মির্জা আলমগীরের। ১১ বার কারাবাস হয়েছে তাকে। সব মিলিয়ে প্রায় ৩.৫ বছর কেটেছে কারাগারে। কিন্তু কারাগার থামাতে পারেনি তার রাজনৈতিক পথ চলা, বরং প্রতিটি সংকটের পর আরো শক্তিশালী হয়ে ফিরেছেন রাজনীতির মাঠে। গুম করে দেয় বাচ্চাগুলো, এখানে দাঁড়িয়ে স্ট্যান্ড করলো আপনার সামনে, বাবার সঙ্গে করতে চাই, সেই দেশে এর জন্য যুদ্ধ করেছিলাম। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মিথ্যে মামলায় বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের দেশের বাইরে অবস্থানের সময় দলের নেতৃত্ব দিতে হয়েছে তাকেই। মহাসচিব হিসেবে দীর্ঘ ১ দশকের এই সময়ে দলটির অন্যতম প্রধান মুখও বলতে গেলে মির্জা ফখরুল, আর এবার সেই দলই তাকে তুলে ধরেছে রাষ্ট্রপতি পদের জন্য। ঠাকুরগাঁও থেকে জাতীয় রাজনীতির সর্বোচ্চ শিখরে এই দীর্ঘ যাত্রায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়। শফিকুল হক, ৭১, ঢাকা। সারা দেশে তীব্র লোডশেডিং চলছে। লোডশেডিংয়ে কুমিল্লা ও মুন্সিগঞ্জ সহ বিভিন্ন বিসিক শিল্পনগরীতে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। কারখানার মালিকরা বলছেন, বিদ্যুৎ না পেয়ে জেনারেটর চালাতে বাড়তি খরচ আর শ্রমিকের মজুরির চাপে তারা লোকসানের মুখে পড়ছেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মুন্সিগঞ্জ বেসিক শিল্প নগরীতে অধিকাংশ সময় বিদ্যুৎ থাকছে না। শিল্প মালিকরা জানান, একবার বিদ্যুৎ গেলে কয়েক ঘন্টায়ও বিদ্যুৎ আসছে না। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে কারখানার উৎপাদন। প্রতিটি কারখানার উৎপাদন নেমেছে তলানিতে। মুন্সিগঞ্জের বেসিক কর্মকর্তারা জানান, বর্তমানে সচল ৩৮টি কলকারখানায় বিদ্যুৎ না থাকায় প্রতিদিন শুধু জেনারেটর এবং অতিরিক্ত শ্রমঘণ্টা বাবদ ক্ষতি হচ্ছে অন্তত ২০ লাখ টাকা। সোলার সিস্টেমের প্রতি সরকার একটু নবায়নযোগ্য জ্বালানির প্রতি সাথে পরিবেশ বান্ধব, এই বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছেন। ওইটা সামনের দিকে এটার প্রসেসর আগালে আমরা আপনাদের তথ্য দিতে পারবো। তীব্র লোডশেডিংয়ে স্থবির কুমিল্লার বেসিক শিল্প কারখানার উৎপাদনও। নষ্ট হচ্ছে কাঁচামাল ও সংবেদনশীল যন্ত্রপাতি। দিনে ৮ থেকে ১০ বার পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। কুমিল্লা বিসিকের উপমহাব্যবস্থাপক জানান, সময়মতো বিদেশে পণ্য রপ্তানি করতে না পারায় ব্যবসায়ীদের জন্য লোকসান ও ব্যবসায়িক
অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তো এই ক্ষতির কিন্তু একটা মাল্টি ডাইমেনশনাল ইফেক্ট আছে, যেমন তার ব্যাংক লোন রয়েছে, তারপরে যে আদার্স যে ম্যাটেরিয়াল কস্ট সেটাও কিন্তু বেড়ে গেছে। তো তাদের জন্য সার্ভাইভালটা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। আর বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, বেসিকের জন্য আলাদা একটি বিদ্যুৎ সংযোগের কথা ভাবা হচ্ছে। তো এই লোডশেডকে ম্যানেজমেন্ট করার জন্য যেটা আমরা এন্ড ইউজার থেকে চেষ্টা করতেছি, একটা সেন্ট্রালি যেহেতু আমাদের এই ক্রাইসিসটা রয়ে গেছে, ফুয়েল ক্রাইসিসটা রয়ে গেছে, সেখানে একটা বিষয় কাজ করছে। আমরা এন্ড ইউজার থেকে, তো কনজিউমার এন্ড থেকে আমরা যতখানি সহনীয় পর্যায়ে রাখা যায় সেই অবস্থায় আমরা লোডশেড দেওয়ার চেষ্টা করতেছি আর কি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কুমিল্লায় দৈনিক 110 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর বিপরীতে গেল 15 দিনে 80 মেগাওয়াটের বেশি সরবরাহ পাওয়া যাচ্ছে না। পিন্টু হাজং, 71। ঘন ঘন লোডশেডিংয়ে কুমিল্লার বিসিক শিল্পনগরীতে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, আর এতে সময় মতো পণ্য রপ্তানি করতে না পেরে লোকসানে পড়ছেন ব্যবসায়ীরা। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, দিনে কত ঘন্টা বিদ্যুৎ থাকছে না, চলমান সংকট কবে নাগাদ কাটতে পারে, এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? এছাড়া বিদ্যুৎ অফিস এবং বিসিক শিল্প কারখানার সংশ্লিষ্টরা কি বলছেন? মূলত হচ্ছে কুমিল্লা নগরে 7 থেকে 8 বার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে এবং ঘন ঘন এই লোডশেডিংয়ে জনজীবন বিপর্যয় হচ্ছে। শুধুমাত্র জনজীবন নয়, সেই জায়গায় সরকারি হাসপাতালগুলো কিন্তু বিদ্যুতের কারণে ভোগান্তির শিকার হচ্ছে এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষ একটি নাবিশ্বাস পর্যায়ে চলে গেছে। কুমিল্লার যে শিল্প কারখানাগুলো আছে সেই জায়গায় কাঁচামাল নষ্ট হচ্ছে এবং সময় মতো রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং কোটি কোটি টাকা তারা লোকসান গুনতে হচ্ছে। সেই জন্যে শিল্প কারখানার গুলো বারবার তাগিদ দিচ্ছে যে আলাদাভাবে শিল্প কারখানার জন্য যেন বিদ্যুতের ব্যবস্থা করা হয়। তো বিদ্যুৎ বিভাগ বলছে যে প্রতিনিয়ত কুমিল্লা নগরে 35 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে এবং কুমিল্লা জোনের প্রায় 220 মেগাওয়াট বিদ্যুৎ সেই জায়গায় ঘাটতি রয়েছে। জাতীয় গ্রিডে যতক্ষণ পর্যন্ত বিদ্যুতের এই ঘাটতি মেটানো না যাবে সেই সময় পর্যন্ত বিদ্যুতের এই অবস্থায় কিন্তু থাকবে। তবে কুমিল্লার নগরের যে বিষয়টি সেটি হচ্ছে ত্রিপুরা থেকে যে বিদ্যুৎ কুমিল্লা জাঙ্গালিয়া গ্রিডে আসে সেই জায়গায় 180 মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা, সেই জায়গায় কিন্তু মাত্র 80 থেকে 100 মেগাওয়াট বিদ্যুৎ আসার কারণে ঘাটতি থেকে যায় 30 থেকে 35 মেগাওয়াট এবং কম আসার কারণে চাহিদা বেশি থাকার কারণে কিন্তু এই ঘন ঘন লোডশেডিং। আর এই ঘন লোডশেডিংয়ের কারণে কুমিল্লায় সাধারণ মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালগুলো খুব ব্যাহত করছে এবং ব্যবসায়িকভাবে তারা অনেক লোকসানের মুখে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত জাতীয় গ্রিডের যে অবস্থার উন্নতি না ঘটবে ততক্ষণ পর্যন্ত বিদ্যুতের এই ঘন লোডশেডিং বন্ধ হওয়ার কোনো উপক্রম দেখা যায়। তারপরও বিদ্যুৎ বিভাগ বলছে শিল্প কারখানাগুলো সচল রাখার জন্য এবং উৎপাদন যাতে ব্যাহত না হয় সেদিকে বিবেচনা করে আলাদাভাবে একটি সংযোগ ব্যবস্থা করে শিল্প অঞ্চল বাঁচাবে বলে বিদ্যুৎ বিভাগ বলছে। চৈতি। এনামুল, ধন্যবাদ আপনাকে। আবারও তীব্র গ্যাস সংকটে শিল্প নগরী নারায়ণগঞ্জ। গ্যাসের চাপ কমায় জেলার বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন প্রায় বন্ধ। সেই সাথে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। আর বাসাবাড়িতেও ঠিকমতো চুলা জ্বলছে না। চরম দুর্ভোগে যানবাহন চালক, কারখানা মালিক আর সাধারণ বাসিন্দারা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। আবারও গ্যাসের জন্য হাহাকার। গ্যাস না থাকায় প্রায় বন্ধ নারায়ণগঞ্জের সিএনজি স্টেশনগুলো। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে 33টি সিএনজি স্টেশনের কোথাও গ্যাস সরবরাহ নেই, কোথাও চাপ কম। ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। অনেকেই এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটছেন। শুধু পরিবহন খাত নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানাতেও। গ্যাসের চাপ কম থাকায় অনেক কারখানায় উৎপাদন কমে গেছে। এতে লোকসানের আশঙ্কায় সংশ্লিষ্টরা। আমাদের যে যাত্রীর সময়টা, ওই সময় মতন আমরা গ্যাসটা পাইতেছি না। আমাদের এমন সময় আমরা গ্যাসটা পাই
তো আমাদের পুরো রাস্তা থাকে খাইলা মহাজন দাঁড়াই রয়েছে জমার লইগিয়া আমরা জমা পাবো সকাল থেকে এই পর্যন্ত 1 টাকা ইনকাম করিনি। ছেলেমেয়ের পড়ালেখা আছে, স্কুল খরচা আছে, বাসার খরচা আছে, এগুলো তো পোষাইতে পারতেছি না। সকাল 8টা বাজে আইসা এ পর্যন্ত পাই নাই, এরপরও রাত 12টা বাজে পাবো কিনা ওটাও সন্দেহ। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন বাসাবাড়ির মানুষ। দিনের বেশিরভাগ সময় চুলায় গ্যাস না থাকায় রান্না করতে পারছেন না। সংশ্লিষ্টরা বলছেন দ্রুত গ্যাসের চাপ স্বাভাবিক না হলে সংকট আরো তীব্র হতে পারে। আর আমাদের গ্যাসের সংকট যদি 23 তারিখের মধ্যে না হয়, যেটা একদম ফাইনালি প্ল্যাটফর্ম, তাহলে আমরা লাগাতার আমাদের স্টেশনগুলি বন্ধ করার জন্য আমরা চলে যাব। এই ক্ষেত্রে আমাদের আর কোনো কিছু করার বাকি থাকবে না। গ্যাস সংকটে বিপর্যস্ত নারায়ণগঞ্জের পরিবহন শিল্প ও জনজীবন। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আবেদন গ্রাহকদের। মনিরা কাজুরি, ৭১। মানিকগঞ্জে গ্যাস সংকটের কারণে জেলার 14টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে বেশিরভাগই বন্ধ রয়েছে। এতে গ্যাস নিতে যানবাহন চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা কি বলছেন এবং আজকের কি চিত্র দেখছেন মানিকগঞ্জে? না চৈতি, আমরা সকাল 7টার দেড় যুগে যেমনটি বলছিলাম যে আসলে দীর্ঘ লাইন দেখিয়েছিলাম এবং কর্তৃপক্ষের সাথে যখন কথা বলছিলাম তারা বলছিলেন যে তারা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না, যার কারণে তারা দিতেও পারছেন না। আর যেমনটি বলছিলাম যে 14টি ফিলিং স্টেশন আছে, এই 14টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র 2 থেকে 3টি ফিলিং স্টেশনে গ্যাস পাওয়া যাচ্ছে, বাকিগুলিতে কিন্তু তারা গ্যাসও পাচ্ছেন না। যার কারণে জেলার যতগুলি গাড়ি আছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই 2টি ফিলিং স্টেশনে একটা যানবাহনের একটা চাপ পড়েছে, অর্থাৎ দীর্ঘ একটা লাইন ভোগান্তি। অনেকে বলছেন যে তারা রাত 3টার সময়, কেউ 4টার সময় এসেছেন, সকাল পর্যন্ত তারা গ্যাস পাননি। এখানে কর্তৃপক্ষ বলছেন যে তাদের প্রেসার না থাকার কারণে তারা চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছেন না, আর যানবাহনের চাপ অনেক বেশি থাকার কারণে তারা একটা দুর্ভোগের মধ্যে পড়ে গেছেন। তো এখানে যারা গ্যাস দিতে আসছেন আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে বলছিলেন যে তার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যে একটা দুর্ভোগের মধ্যে আছেন, সেই ক্ষেত্রে তাদের আসলে অশনি একটা দুর্ভোগ। আমরা একটু কথা বলে জেনে নিই। আচ্ছা, যে কখন আসছেন, কি অবস্থা? আমরা আসছি রাত 3টার সময় এসে আমরা এখনো গ্যাস পাইনি। এখনো আমাদের গাড়ি, এখনো মেলা গাড়ি পিছনে আসছে, ঠিক আছে। আমাদের এখানে প্রচুর গ্যাসের সংকট চলতেছে, আমরা এভাবে জীবন চলতে পারতেছে না, ঠিক আছে। আচ্ছা, আরেকজনের সাথে কথা বলি। আপনি কখন আসছেন? আমি আসছি আজানের পরে। কি অবস্থা? অবস্থা তো ভয়াবহ, গ্যাসের যে সংকট, এভাবে তো চলা যায় না, আমাদের খুবই কষ্ট হইতেছে। সরকার যদি আমাদের এই গ্যাসের সমস্যাগুলো একটু ফলো করতো। অনেক অনেক ধন্যবাদ। চৈতি, শুনছিলেন কি একইভাবে এরকম অনেক দুর্ভোগ এখানে যারা আছেন, এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কয়েকশো মানুষ, কিন্তু এই যে ঢাকার যে মহাসড়ক একবারে লম্বা একটা লাইন, এবং কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে কবে নাগাদে শুরু হবে তারাও কিন্তু নিশ্চিত করে বলতে পারছেন না, তাদেরকে অফিসিয়ালি এখন পর্যন্ত আসলে জানানো হয়নি। তারা বলছেন যে এরই মধ্যে আবার যখন বিদ্যুৎ বিভ্রাট হয়, ঘন ঘন লোডশেডিং হয়, তখন তাদের আরো দুর্ভোগটা বেড়েছে। চৈতি। মিহির, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ দেয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে হত্যা করেছে তার দেবর। এই ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তি সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রূপগঞ্জের আমলাবু এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম এলাকার বাবুল মিজির স্ত্রী। পুলিশ সুপার মেহেদি ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবুল মিজি তার বাড়িতে দোতলা ভবনের ছাদ দেওয়ার কাজ করছিলেন। এ সময় ছাদের কিছু অংশ তার ভাই আলাউদ্দিনের জমিতে পড়লে তিনি কাজে বাধা দেন। এই নিয়ে বাবুলের স্ত্রী নাজিমার সাথে আলাউদ্দিন ও তার লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলাউদ্দিন তার স্ত্রী, মেয়ে এবং মেয়ের জামাই লাঠি দিয়ে পিটিয়ে নাসিমা বেগমকে গুরুতর আহত করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে রাত 9টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাতেই আলাউদ্দিন সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।